আমরা আগের দিন যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা দেখছিলাম যে কি করে একটা সরল সুদ সেই সুদের হিসাব করতে হয়। আমরা দেখেছি যে ব্যাংকে যদি টাকা পয়সা রাখতে হয় বা কোনো কাজ করার জন্য ব্যাংক থেকে টাকা ঋণ নিতে হয়, এসব কিছুর জন্যই সুদের হিসাবটা করা খুবই দরকার। তো আমরা যে অঙ্কগুলো করেছিলাম, আজ তার সাথে দু তিনটে অঙ্ক আরো করব, এই সুদ কষার হিসাবটাকে আরো পাকাপোক্ত করে নিতে। প্রথম অঙ্কটা দেখো, এই পাতায় যেটা রয়েছে, 5% সরল সুদের হারে বা 5% সরল সুদের হারে বিনিয়োগ করা মানে এই টাকাটা, কিছু টাকা প্রথমে রাখা হলো, সেটাকেই বলা হচ্ছে বিনিয়োগ করা। আমরা ব্যাংকে কিছু টাকা রাখলাম, সেই কিছু টাকাটা 4 বছরে 5,400 টাকা হলো। 4 বছরে 5,400 টাকা হলো মানে কি বলতো? তুমি যত টাকা প্রথমে রেখেছিলে সেই কিছু টাকা তার সাথে তার সুদ, তাহলে সেটা হলো 5,400 টাকা। আর এইটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে ওই একই পরিমাণ টাকা যদি তুমি 3 বছর রাখতে, কিন্তু আরো বেশি সুদের হারে রাখতে, 10% হারে রাখতে, তাহলে তুমি শেষ অবধি কত টাকা পেতে? অর্থাৎ এখানে এটা একটা ধাঁধার মতো। দেখো, তোমাকে এইটা বলা হলো না যে আমি কত টাকা প্রথমে রেখেছিলাম, বলা হলো যে আমি যা টাকা রেখেছিলাম 4 বছর পরে সেটা বেড়ে আমার হয়েছে 5,400 টাকা, সুদ আর আসল এটা মিলে। তো ওই একই টাকা যদি আমি 3 বছর ধরে রাখতাম, কিন্তু সুদটা তার দ্বিগুণ হতো, 10% হারে হতো, তাহলে শেষ অবধি আমি কত টাকা পেতাম। তাহলে আমি কত টাকা রেখেছিলাম কি করে বার করব? দেখো, আমাকে কিন্তু দেওয়া আছে যে 5% হারে 4 বছর টাকা রাখা আছে। তার মানে যদি আমি 100 টাকা রাখতাম, দেখো আমি তো জানি না কত টাকা রাখতাম, কিন্তু আমি জানি যে যদি আমি 100 টাকা রাখতাম, তাহলে 1 বছরের শেষে আমি 105 টাকা পেতাম। 5 টাকা সুদ আর 100 টাকা আসল। তাহলে 1 বছরের সুদ, এটা আমি কিসের উপরে হিসাব করছি? যদি 100 টাকা রাখতাম, যদি, তাহলে 1 বছরের সুদ কত হতো? 5 টাকা। তার কারণ হচ্ছে আমাকে 5% সরল সুদ। তাহলে 4 বছরের সুদ কত হতো? বছরে 5 টাকা করে, 4 বছরে 4 গুণ 5, 20 টাকা। তার মানে যদি আমি 100 টাকা রাখতাম, তাহলে 4 বছরের পরে কত পেতাম? আমি 4 বছরের পরে পেতাম আসল টাকাটা যেটা রেখেছিলাম, যোগ আমার 4 বছরে এই সুদ যেটা জমা হয়েছে। আসল টাকাটা আমি যদি ধরতো 100 টাকা, সুদ হতো 20 টাকা, তার মানে 120 টাকা। তাহলে আমি এইটাকে বুঝলাম যে যদি আমি 4 বছর পরে 120 টাকা পেতাম, তাহলে আমাকে 100 টাকা রাখতে হতো। তবে 4 বছরে 5,400 টাকা যদি আমি পেতে চাই, কত টাকা রাখতে হবে? এটা একদম ঐকিক নিয়মে আমরা বার করব। তাহলে চলো এই জায়গাটা যেখানে আমরা লিখেছি, এই জায়গাটাকে মুছে দিয়ে ওই ঐকিক নিয়মের ছন্দটা লিখি। কি লিখবো? দেখো, আমি লিখবো, যদি 4 বছর পরে পাই 120 টাকা, 120 টাকা,
তবে এখন রাখবো 100 টাকা, তাই তো? এটাই হচ্ছে আমার মোদ্দা ব্যাপার। যদি 4 বছর পরে পাই 120 টাকা, তবে এখন রাখবো 100 টাকা, এই নিয়ম অনুযায়ী। আমি কেন এভাবে লিখলাম দেখো, এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আবার বলছি, যে আমি যখন এরকম এই ছকে বাঁধা ছন্দে লিখবো, যেটা আমার জানা নেই সেটা আমি ডান দিকে রাখবো। তো আমার জানা নেই আমি এখন রাখবো কত, সেই জন্য আমি এখন রাখবোটাকে আমি ডান দিকে রাখলাম। এবারে এটাকে আমি ঐকিক নিয়মে যদি ফেলে দিই, তাহলে যদি 4 বছর পরে আমি পেতে চাই 1 টাকা, তাহলে আমি এখন কত রাখবো? অনেক কম রাখতে হবে, তাই না? সেই জন্য ভাগ হয়ে গেল। কিন্তু আমি যদি 4 বছর পরে পেতে চাই, এই যে আমার দেওয়া আছে 5,400 টাকা, তবে এখন কত রাখবো? একে আবার 5,400 দিয়ে আমাকে গুণ করতে হবে, সেটাই আমি করছি। দেখো আমি আমার ছকের মধ্যে জিনিসটাকে এনে ফেললাম। তাহলে একটা যা গল্প দেওয়া আছে অঙ্কে, সেটাকে অঙ্কের ছকে এনে নেওয়াটা, এটাই শুধুমাত্র মাথার খেলা। হিসাবটা কিন্তু এমন কিছু নয়। দেখো এগুলো তোমরা এখন শিখে গেছো, এই শূন্যগুলোকে কাটাকাটি করে কি করে ছোট করতে হয়। আমরা এগুলো গুণ ভাগ ওরকম বড় বড় কখনো আর করব না। এই উপর নিচে যেগুলো লিখছি আমরা এরকম কাটাকাটি করেই এখন থেকে করব, তাতে আমাদের হিসাবটা অনেক সোজা হয়ে যায়। এবারে একে আমি 2 দিয়ে ভাগ করলাম হলো 6, একে 2 দিয়ে ভাগ করলাম 5, আর 6 কে আমি 54, এটা করলে 6 নং 54। তার মানে এটা হলো আমার কত, দেখো 5 গুণ 900, তার মানে 4,500 টাকা। অর্থাৎ আমি যদি 4,500 টাকা রাখি, তাহলে 5% বা 5% হারে এটা 4 বছর পরে আমার 5,400 টাকা হয়ে যাবে। মানে আমার সুদ কত হবে বলতো? 5,400 বিয়োগ 4,500, মানে 900 টাকা সুদ হবে। তো 4,500 টাকার এই 4 বছরের সুদ 900 টাকা হয় কিনা 5% হারে, তোমরা অঙ্কটা হিসাব করে দেখো। যদি দেখো এটা হচ্ছে, তাহলে বুঝবে আমাদের হিসাব ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের মিলিয়ে মিলিয়ে দেখতে হয়। অর্থাৎ আমি অঙ্কটা যা করতে বলেছে সেটা করলাম, তারপরে উল্টো পথে, অর্থাৎ যদি 4,500 টাকা রাখতাম, তাহলে 4 বছরে কত সুদ হতো, যদি দেখি সেটা মিলে যাচ্ছে, তাহলে আমার হিসাবটা ঠিক আছে। এবারে আমাকে কিন্তু এটা বলেনি যে আমি কত টাকা রেখেছিলাম। আমাকে অঙ্কটা যেটা জানতে চেয়েছে, যে এই টাকাই যদি আমি 3 বছরে 10% হারে রাখতাম, তাহলে আমি কত টাকা পেতাম। তো ঠিক আছে, এবারে তো অঙ্কটা আমার সোজাসুজি হয়ে গেছে, যে আমি যদি 3 বছরে 10% হারে রাখি, 100 টাকা রাখলে 1 বছরে 10% হারে আমার সুদ হচ্ছে 10 টাকা। এটা দিয়ে আমি শুরু করব যে 4,500 টাকা এই হারে রাখলে আমার কত সুদ হবে। তো সেইটা করার জন্য আমি উপরের এই যে জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই, চলো এখানেই আমরা লিখব। আশা করি তোমরা এটাকে টুকে নিয়েছো। এমনও কিছু টোকার নেই, দেখো তলায় তলায় কমা কমা দিয়ে লেখা। আমি হিসাবের জায়গাটা একটু ফাঁকা রেখে দিলাম, তোমরা যারা এখনো টোকোনি তারা তোমরা টুকে নেবে। এবারে আমি এখানে লিখছি, দেখো যে 4,500 টাকা, আমি 4,500টা পরে লিখবো, আমি 100 দিয়ে শুরু করি। আমি 100 টাকা যদি রাখি, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলো 10 টাকা। এটা হচ্ছে এখনকার এই যে পরের যে নতুন সুদের হার হলো, সেটা একটু বেড়ে গেল, 10 টাকা হবে। এবারে 100 টাকার 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত, সব আমি একে নামিয়ে দিচ্ছি, ঐকিক নিয়ম। ওই জন্যই নাম দেখো সব একে নামিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু টাকা এক নয়, আমার টাকা হচ্ছে 4,500। তাহলে 4,500 টাকার কত হবে? বেশি হবে, গুণ হয়ে যাবে। 4,500
এটা গুণ হবে 10/100 গুণ 4,500 টাকা। কিন্তু আমার যেটা টাকা, সেই টাকাটা 1 বছর না 3 বছর ধরে রাখা থাকবে ব্যাংকে। এটা কেন? আমাকে দেওয়া আছে দেখো 3 বছর। তাহলে এর 3 বছরে কত হবে? আমরা এবারে পরের যে লাইন সেখানে যাব। এই 3 বছরের সুদ কত হবে? এটা আবার 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এত টাকা। এবার একটু কাটাকাটি করে নিই আমরা। এবার একটু লাল রং দিয়ে কাটাকাটি করি। তো এইটা কাটলাম, এটা কাটলাম। তাহলে 45 গুণ 3 হচ্ছে 135। 3 5 এ 15 5 হাতে রইল 1, 3 4 এ 12, 1 এ 13 আর তাকে 10 দিয়ে গুণ করলাম। 1350 টাকা। এইটা হলো 1350 টাকা। তাহলে ওই টাকাটা বেড়ে কত হলো? বেড়ে কত হলো দেখো। 4,500 টাকা আমি রেখেছিলাম, তার সাথে 1350 টাকা বাড়লো। এত টাকা। তাহলে এটা কত টাকা হলো? 0.5 আমি যোগ করছি দেখো। 5 আর 3 এ 8 আর 4 আর 1 এ 5, 5,840 টাকা। এই 50 টাকা। ঠিক আছে? তো এই অঙ্কটা আমার হলো। এবার চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটাতেও দেখো, এই অঙ্কগুলো সব সুন্দর মজার মজার অঙ্ক। দেখো তোমরা অনেকেই ধাঁধা করতে ভালোবাসো। ধাঁধা করতে গেলে কি হয় দেখো, তোমাকে একটা সূত্র বলা থাকে, সেই সূত্রটা দিয়ে অজানা জিনিস বার করতে হয়। এটাই তো ধাঁধা। তো এখানে তোমাকে একটা সূত্র বলে দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটাই ধরা যাক, যে কত টাকা রাখা আছে বলা নেই, কিন্তু এটা বলা আছে যে কোনো একটা সুদে যদি এই টাকাটা রাখা যায়, তাহলে 2 বছরে সেটা 3,000 টাকা আর 5 বছরে 3,540 টাকা হয়। তবে সুদের হার কত? তো তোমরা যারা কোনো একটা ধরো অঙ্ক করতে গেলে না, একটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা অঙ্ক করতে গেলে ভাবো যে অঙ্কটা একটা ফর্মুলা, একটা সূত্র, সূত্রটাকে মনে রাখতে চাও, মাথাটা কেমন একটা গুলিয়ে যায় পরীক্ষার দিন সকালবেলা, ওই সূত্রটাকে মনে করতে গেলেই যেন কেমন একটা বমি বমি পায়। তো এখানে না আমরা সূত্রটা মনেই রাখবো না, এর কোনো সূত্রটা আমার জানার দরকার নেই। আমাকে যা বলেছে একটা অঙ্ক, এই কথার অঙ্ক করার, আমি তো অনেক, আমার বয়স হলো, আমি একটা অভিজ্ঞতায় তোমাদেরকে বলছি যে একটা কথার অঙ্কের মধ্যে যে ধাঁধাটা আছে, তুমি যদি ওটাকে গুছিয়ে লেখো না, ওই ধাঁধাটা ওখান থেকেই বেশ যেন কিছুটা তুমি আলো পাবে যে ধাঁধাটাকে কি করে সমাধান করা যায়। চলো আমরা সেই চেষ্টাটা করি। আমরা কিন্তু কোনো সূত্র ব্যবহার করব না। তোমাদের যারা দাদারা বা দিদিরা আছে, এই অঙ্ক করতে দিলেই বলবে, ধুর বোকা, তোরা তো এখন বীজগণিত শিখেছিস, তো সেই বীজগণিত বা অ্যালজেব্রা দিয়ে অঙ্কটা করে ফেল। এই অঙ্ক সত্যিই কিন্তু অ্যালজেব্রা দিয়ে খুব সহজে করা যায়। কিন্তু কি জানো তো, মাথা খাটিয়ে সহজভাবে করার যে আনন্দ, ওই অ্যালজেব্রাতে এক্স ওয়াই এসব লিখে টিখে করার যে ঝকমারি, তার থেকে কিন্তু আনন্দটা অনেক বেশি। তো চলো আমরা সেই আনন্দটা এবার একটু উপভোগ করি। তো একটা টাকা, সেটা 2 বছরে 3,000 টাকা হয়েছে। টাকাটা 2 বছরে 3,000 টাকা কিভাবে হলো? না, প্রথমে একটা আসল টাকা ছিল, তার সাথে 2 বছরের সুদ, এইটা মিলে সুদে মূলে, একে অনেক সময় বাংলায় খুব সাধারণ ভাষায় বলে মূল মানে আসল, আসল আর তার 2 বছরের সুদ, এটা হচ্ছে 3,000 টাকা। দেখো আমি কিন্তু কিছুই করলাম না, যে কথাটা দেওয়া আছে এটা একটা বাংলা বাক্য দেওয়া আছে, আমি বাংলা বাক্যটাকে যোগ সমান চিহ্ন এসব দিয়ে লিখলাম, মানে বাংলা বাক্যটাকে একটু অঙ্কের বাক্যর মতো করে। আবার কি বলা আছে দেখো, 5 বছর ওই টাকাটা হয় 3,540 টাকা। তার মানে আসল যোগ 5 বছরের সুদ, এটা হচ্ছে 3,540 টাকা। ঠিক আছে?
তাহলে দেখো আমি এই অঙ্কটা, এটা তো একটু বড় বড় সংখ্যা লেখা আছে, কিন্তু আমি যদি ধরো এই দুটোকে বাদ দিয়ে দিই, ধরো আসল তার সাথে 2 বছরের সুদ যোগ করলে হলো 3000 টাকা, আবার সেই আসলের সাথে 5 বছরের সুদ যোগ হলে হলো 3540 টাকা। এদের মধ্যে যদি আমি বিয়োগ করি, চলো যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ যদি করি তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কত বলো তো? এই যে 3000 আর 3540, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 3 বছরের সুদ। কেননা প্রথমে ছিল আসল যোগ 2 বছরের সুদ, তার সাথে আরো 3 বছরের সুদ যোগ করেই না হলো 5 বছরের সুদ। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, আমার পড়ে থাকলো 3 বছরের সুদ। সেইটা কত না 3540 বিয়োগ 3000, মানে 540 টাকা। তো এটা 3 বছরের সুদ। দেখো এটা যদি 3 বছরের সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত, এটা বার করা খুবই সোজা। তাহলে 1 বছরের সুদ কত? 3 বছরের সুদ যদি এত হয়, 1 বছরের সুদ তাকে 3 দিয়ে ভাগ করলে যত হয় 180 টাকা। ঠিক আছে? আর 2 বছরের সুদ কত বলো দেখি? কেন হঠাৎ করে আমি 2 বছর বার করছি? কেননা আমাকে এটুকু বলে দেওয়া আছে যে 2 বছরে 3000 টাকা হয়েছে। তাহলে 2 বছরের কত সুদ আমি বার করতে পারলে আমার আসলটা কত রেখেছিলাম এটা আমি বলতে পারবো। তাহলে 2 বছরের সুদ কত, এটা দেখো এবার 2 দিয়ে গুণ। এত টাকা 360 টাকা। ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে যে টাকাটা 2 বছরে 3000 টাকা হলো, তার মধ্যে সুদ হচ্ছে 360 টাকা। তাহলে আসল কত? দেখো আমরা যদি এই যে প্রথম লাইনটা লিখেছিলাম, আমরা অন্য লাইনগুলো মুছে দিই, মুছে দিয়ে প্রথম যে লাইনটা লিখেছিলাম দেখো, সেই লাইনটাতে আবার ফিরে আসি। আসল যোগ 2 বছরের সুদ হচ্ছে 3000 টাকা। তার মধ্যে 2 বছরের সুদটা আমি এক্ষুনি বার করলাম। কত বার করলাম? 360 টাকা। তাহলে আসল যোগ 360 টাকা হচ্ছে 3000 টাকা। তাহলে আসল কত? 3000 বিয়োগ 360। এটা কত হলো? ছোট্ট বিয়োগ, তোমরা চট করে এখন করে ফেলতে পারবে, অনেকদিন তো তোমরা যোগ বিয়োগের অঙ্ক করেই যাচ্ছ। তাহলে এটা হলো 2640 টাকা, 2640 টাকা, তাই তো? এবারে আমাকে কিন্তু বার করতে বলেনি আসল কত, আমাকে বলেছে সুদের হার কত। তো বেশ, আমি যদি তাহলে অঙ্কটাকে এভাবে লিখি যে 2640 টাকার 2 বছরের সুদ 360 টাকা, সেটাই তো আমার দাঁড়ালো। সেখান থেকে আমাকে বার করতে হবে কি 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই হচ্ছে আমার সুদের বার্ষিক হার। তাহলে চলো আমরা ওটাকে এবারে যেরকম করে সুদ বার করি ঐকিক নিয়মের হিসাবে করব। তো আমি এখানে লিখছি দেখো 2640 টাকার 2 বছরের সুদ হলো 360 টাকা। এখান থেকে আমাকে বার করতে হবে 100 টাকার 1 বছরের সুদ কত। দেখো আমি কিন্তু ঐকিক নিয়মের ছকের মধ্যে চলে এসেছি। তাহলে 1 টাকার 2 বছরের সুদ কত? কম হবে, তাই তো? আর 1 টাকার 1 বছরের সুদ কত হবে? আরো কম হবে, এর অর্ধেক হয়ে যাবে। কিন্তু 100 টাকার 1 বছরের সুদ কত হবে? সেটাই তো আমাকে বার করতে হবে। সেইটা কি হবে? এটার 100 গুণ হয়ে যাবে। 360 গুণ 100 ভাগ 2640 গুণ 2। এটাই হচ্ছে আমার সুদের হার।
এত বড় বড় দেখো আবার হিসাব এলো, কিন্তু কাটাকাটি করা যেহেতু আমরা শিখে গেছি, এটা টুক করে হয়ে যাবে না। এখানে আমরা কেটে দিলাম। এবারে চলো এই যে 36, একে আমরা 2 দিয়ে ভাগ করি, হলো 18। সেই 2টার সাথে এই 2টা কেটে দিলাম। এবারে 18কে আবার আমি 2 দিয়ে ভাগ করব, হলো 9। 264টা 2 দিয়ে ভাগ করলে হলো 132, তাই তো? এবারে আমি আবার 9কে কি করতে পারি, আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9। 132কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12, আর আবার 3 4 12। তাহলে এটা দাঁড়ালো 300/44, যা হবে তাই, আমি আর হিসাবটা বাড়াচ্ছি না। তো এখানে দেখো আমরা তাহলে কি করলাম, এখানে আমরা যে হিসাবটা করলাম সেই হিসাবটা শেষ অবধি, এটা হয়তো দশমিকে আমরা হিসাবটা করব। তো আমরা একবার চট করে দেখে নিই আমরা হিসাবটা করলাম, যেটা ঠিক করলাম কিনা। একটা পরিমাণ টাকা 2 বছরে 3000 হয়ে যাচ্ছে, আবার 5 বছরে 3540 হচ্ছে। অর্থাৎ সেই টাকাটার 3 বছরের সুদ তৈরি হচ্ছে 540 টাকা। 1 বছরে হচ্ছে 180 টাকা, ঠিক কথা। আর 2 বছরে হচ্ছে 360 টাকা। তাহলে যদি টাকাটা 360 টাকা সুদ হয়, তাহলে আসল 2640 টাকা। তবেই কিনা এটা 2 বছরের সুদ হয়েছে 360 টাকা। তবে 2640 প্লাস 360 হলো আমার 3000 টাকা। তো এইবারে আমরা এটাকে ঐকিক নিয়মে 100 টাকার 1 বছরের সুদ কত বার করব। এই তো অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখি, এই পাতায় যেটা রয়েছে। তিন নম্বর অঙ্কটা কি লেখা আছে দেখো। অনুপ একই সময়ের জন্য, এ ধাঁধা আবার খুব বিচিত্র ধাঁধা, এটাতে কত সময় ও টাকা রেখেছে সেইটা বলা নেই, কিন্তু এটা বলা আছে যে অনুপের যখন টাকার দরকার হলো, ও দুজনের থেকে টাকা ধার নিল। একজনের থেকে 6% বছরে হারে 800 টাকা ধার নিল, আরেকজনের থেকে 7% হারে 1200 টাকা ধার নিল। এবারে একটা সময়ের পরে তাকে সুদ হিসেবে 1584 টাকা দিতে হলো। সুদ হিসেবে, সুদ আর আসল নয়, কিন্তু শুধু সুদ। আসলটা তো ফেরত দিতে হবেই, যা নিয়েছে সেটা তো দিতেই হবে। তাছাড়াও এই যে সুদটা ওকে দিতে হলো, এই সুদটা কেন দিতে হলো খুব সোজা দেখো। তুমি যদি এভাবে চিন্তা করো, ধরো অনুপের টাকার দরকার ছিল, ওর একজন বন্ধু তার যে টাকাটা ওকে দিল, তার মানে কি তার থেকে টাকাটা চলে গেল, তাহলে তার তো টাকাটা কমে গেল, ওই টাকাটা দিয়ে ও কিছু করতে পারতো। এই যে ত্যাগটা অস্বীকার করলো, যে ও অনুপের সুবিধার জন্য দিল, তার বিনিময়ে অনুপ ওকে কি দেবে? যে টাকাটা দিল সেটাই যদি ফেরত দিয়ে দেয়, তাহলে আর বেশি কি দেওয়া হলো? ওই জন্য এই বেশিটা হচ্ছে একটা সুদ দেবে। তো সেই সুদ এই দুজন বন্ধুকে মিলে অনুপকে 1584 টাকা দিতে হলো। তাহলে অনুপ কত সময় নিয়েছিল? তো দেখে কেমন একটা ধাঁধা মনে হয়। চলো আবার আমরা লিখি, দেখবে যে এটা কিন্তু কোনো ধাঁধাই না, এর থেকে সহজ অঙ্ক আর কিচ্ছু হয় না। ধরো আমরা বলছি যে 800 টাকা ধার নিয়েছিল 6% হারে। তার মানে এই 800 টাকা আসলের জন্য 1 বছরের সুদ কত দেখো, 100 টাকার 1 বছরের সুদ
এইটার জন্য হচ্ছে 6 টাকা। ঠিক আছে, এখন তোমরা মনে প্রশ্ন করতে পারো যে অনুপ যে ধার নিল, একজন ওর থেকে 6% সুদ নিচ্ছে আর একজন 7%, তাহলে তো এটা তো ঠিক নয়। সত্যি ঠিক না। এই দুজন বন্ধুর মধ্যে একজনের একটু দয়া আছে বেশি, ওই জন্য সুদের হারটা কম নিল, আরেকজন সুদের হারটা বেশি নিল। কিন্তু এটা শুধু দয়ার ব্যাপার না, দেখো যে সুদের হার কম নিল সে কিন্তু টাকাও কম দিয়েছে। যে বেশি টাকা দিয়েছে সে বললো, আরে তোকে আমি টাকাটা বেশি দিলাম, তুই আমাকে সুদের হারটাও বেশি দে, এই আর কি। তো 100 টাকার 1 বছরের সুদ হলো 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 6 ভাগ 100 টাকা। আর 800 টাকার 1 বছরের সুদ কত? 6 ভাগ 100 গুণ 800 টাকা। এ দেখো ঐকিক নিয়মের ছকে খুব সোজা, আমরা এটাকে কাটাকাটি করলাম। 100 আর 800 তো ফটাফট কেটে হয়ে গেল 8, তাহলে 6 গুণ 8 48 টাকা। এটা 800 টাকা আসলের জন্য 1 বছরের সুদ। আবার 1200 টাকা আসলের জন্য কত হবে? তাহলে এটা আমরা বার করব। এই তলার জায়গাটাকে আমরা একটু পরিষ্কার করি, যেখানে আমরা আগের অঙ্কটা করেছিলাম, এতক্ষণে তো তোমরা টুকে নিয়েছো। এবারে আমরা তাহলে লিখব 700 টাকা, এই 1200 টাকা যদি আসল হয়, তাহলে তার জন্য আমরা কি করব? 100 টাকার 1 বছরের সুদ ওই টাকাটার জন্য এটা কত? এটা দেওয়া আছে 7%, মানে 7 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 7 ভাগ 100 টাকা। ঠিক আছে, তাহলে 1200 টাকার 1 বছরের সুদ কত? 7 ভাগ 100 ইন্টু 1200 টাকা। ঠিক আছে, এটাও খুব চট করে কাটাকাটি হয়ে গেল। সবুজ রং দিয়ে আমরা কাটাকাটি করি, তাহলে 12 গুণ 7 মানে 84 টাকা। তার মানে এবারে দেখো তুমি চিন্তা করো, অনুপকে তাহলে এভাবে ভাবতে হবে যে আমি যে দু বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছি, আমি 1 বছরের শেষে যদি তাকে ফেরত দিতে চাই, ওই আসলটা ছাড়াও আমাকে মোট কত সুদ দিতে হবে? প্রথম বন্ধুকে 48 টাকা আর দ্বিতীয় বন্ধুকে 84 টাকা। তাহলে 1 বছর যদি টাকাটা রাখি, এবারে আমি একটু জায়গা ফাঁকা করে লিখি, চলো। 1 বছর যদি আমি টাকাটা রাখি, যদি টাকা রাখি, টাকা মানে কি বলতো? এই পুরোটা, এই 800 আর 1200 মোট টাকা। তাহলে তাহলে বছরের শেষে সুদ হলো কত? 48 যোগ 84, তাই তো? এটা কত টাকা? 8 আর 4 12 2, হাতে রইল 1, 8 আর 4 12, 1 13, 132 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি ঘুরিয়ে হিসাব করি, আমার কাছে হিসাবটা কিরকম হলো দেখো, যে আমাকে যদি 132 টাকা সুদ ফেরত দিতে হয়, তার মানে আমি 1 বছর টাকাটা রেখেছি। তাহলে এবারে আমাকে দেওয়া আছে 1584 টাকা সুদ দিতে হয়, কত বছর রেখেছি? ঐকিক নিয়মে ছকে ফেলে দেবো। তো সেই ছকে আমরা ফেলি, চলো সেই ছকটাকে আমরা লিখি। যে কোনো কথার অঙ্ক পরিষ্কার করে লিখবে। কেন লিখবে বলো তো? এই অঙ্কটা যেই লিখবে, তোমার মাথার চিন্তাটা খাতার মধ্যে চলে আসবে। তাতে তোমার মাথার চিন্তার মধ্যে যদি কোনো ভুল থাকে, অনেক সময় চিন্তা করতে করতে কিন্তু চিন্তার মধ্যে ভুল চলে আসে, সেইটা তুমি যেই খাতায় লিখবে ভুলটা তোমার চলে আসবে। আর যদি তুমি চিন্তাটা ঠিক করো, খাতায় যা লিখবে ওই ছকে বাঁধা জিনিস তোমার চোখের সামনে হিসাব করতে অনেক সুবিধা হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো দেখি, আমি অঙ্ক করার সময় গুজগুজ গুজগুজ করে একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা অঙ্ক শেষ অব্দি উত্তর এলো, এলো ভালো, ঠিক এলো, এলো ভালো, যদি ঠিক না এলো, কোথায় যে ভুল হলো তুমি আর বার করতে পারবে। তো তার জন্য
আমরা এইভাবে করব। তাহলে দেখো এবারে আমি এই বলি যে যদি সুদ হিসেবে ফেরত দিতে হয়, ফেরত দিতে হয় 132 টাকা, তবে আমার সময় হচ্ছে 1 বছর। ঠিক কথা। কিন্তু আমি তো যেটা সুদ হিসেবে ফেরত দিয়েছি সেটা হচ্ছে 1584 টাকা। আমি মানে এই অনুপ। অনুপ যে ফেরত দিয়েছে সেটা দিয়েছে 1584 টাকা। তার মানে ও নিশ্চয়ই আরো অনেক বেশি বছর রেখেছে। কত বছর রেখেছে? 1 বছরের জন্য 132 টাকা, তাহলে কত বছরের জন্য 1584 টাকা? তাহলে 1584 কে 132 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে। তো ভাগটা তোমরা ভাগের অঙ্কও করতে পারো, আর কাটাকাটিও করতে পারো। এটা দেখো শুধুই একটা ওপর আর নিচে ভাগ, এই জন্য ভাগের অঙ্কই আমরা করি। 1584 একে তুমি 132 দিয়ে ভাগ করো। 132 গুণ 1 হলো 132, তাহলে এবার বিয়োগ হবে। 8 থেকে 2 গেলে 6, 5 থেকে 3 গেলে 2। এবার এই 4টা নামিয়ে দিলাম। দেখো 132 গুণ 2 264, অঙ্কটা মিলে গেল। তার মানে এটা 12 বছর। ঠিক আছে, তাহলে 12 বছর ধরে এই টাকাটা ও রেখে তারপরে ও ফেরত দিল। সব মিলে 1584 টাকা সুদ দিল। আর এই 800 টাকা যেটা নিয়েছিল ওটা এক বন্ধুকে দিয়ে দিল, আর 1200 টাকা নিয়েছিল ওটা আরেক বন্ধুকে দিয়ে দিল। সব দেওয়ার পরে ওর পুরো ঋণটা মুক্তি হয়ে গেল। তো এইরকম আমরা এই সুদের বিভিন্ন অঙ্ক যে করলাম, এখানে দেখো আমরা আমাদের বাস্তবে তো এরকম, আমাদের যখন টাকার দরকার হয়, হয় আমরা ব্যাংকে টাকা রাখি বা টাকা তুলে নিই, কারোর থেকে যদি টাকা নিতে হয় দরকার হলে নেব। তো এই সব মিলে আমাদের এই যে টাকা দেওয়া নেওয়া, এইগুলো আমাদের চলতেই থাকে সারা বছর ধরে। কেননা টাকা দেওয়া নেওয়া এটার মাধ্যমেই আমরা জিনিস কিনতে পারি, এবং জিনিস কিনে বা আমাদের অন্যান্য যে খরচ, সে কোথাও বই কেনার খরচ হোক, খাবার কেনার খরচ হোক, বা যাতায়াতের খরচ হোক, এই সমস্ত কিছু তো আমাদের টাকা ছাড়া তো হবে না। তো এটা গেল এই টাকা আমরা যে দেব, নেব, রাখবো, এর হিসাব করব। কিন্তু টাকাটা আমরা পাবো কোথা থেকে, এটাও তো একটা বড় ব্যাপার। তো টাকাটা আমরা অনেকভাবে পেতে পারি। দেখো, টাকা কেউ যদি ধরো চাকরি পেল, তাহলে সে কিছু কাজ করছে, সেই কাজের বিনিময়ে তাকে টাকা দেওয়া হচ্ছে, এটা তো হয়। কিন্তু সবাই তো চাকরি করবেও না, পাবেও না। তাহলে অনেকজন আছে যারা কিন্তু এরকম চাকরি করে না, কিন্তু তারা টাকা পায়। কিভাবে পায়? ধরো তোমার বাড়ির পাশেই একজন কাকুর দোকান আছে। তো সেই কাকু এরকমই কারোর থেকে টাকা নেন, দেন, ব্যাংকে রাখেন, এসব কিছু করে সুদ টুদ সবই তো হিসাব করতে জানেন। কিন্তু কাকুর টাকাটা আসে কোথা থেকে বলো তো? কাকুর টাকাটা আসে যে কাকু যে দোকান চালান, সেই দোকানে কাকু জিনিস বেচেন। তো জিনিস যখন কাকু বেচেন, কোথা থেকে কাকু জিনিস পান? ধরো তোমার দোকানে কাকু খেলনা বেচেন, তার মানে কি কাকু বাড়িতে খেলনা বানান? তুমি যদি কাকুর বাড়িতে যাও, দেখবে না না, কাকুর বাড়িতে ওই ভাত, রুটি, ডাল এসব বানানো হয়, খেলনা কিন্তু বানানো হয় না। তাহলে কাকু খেলনা কোথা থেকে পায়? তাহলে কাকু খেলনা কারোর থেকে কেনে। তো কারোর থেকে কাকু খেলনাটা কিনে নিয়ে আসে, অনেকগুলো একসাথে কেনে বলে হয়তো একটু কম দামে তা সে কাকুকে দিয়ে দেয়। এবার কাকু এত পরিশ্রম করে টাকা খরচ করে সেগুলো কিনে নিয়ে এসে তোমার পাশেই একটা দোকান খুলে বেচছে। তুমি খেলনাটা কাকুর কাছ থেকে কিনবে। সুতরাং তুমি তো একটা সুযোগ, তোমার সুবিধা হয়ে গেল। কাকু কষ্ট করে ওইসব টাকা দিয়ে অনেক দূর থেকে এনে দোকান খুলে খেলনা নিয়ে বসলো, তুমি টুক করে কাকুর থেকে কিনে নিয়ে এলে। সুতরাং কাকু, তুমি যে সুবিধাটা পেলে, সেই সুবিধাটা তো তোমাকে এমনি দেবে না। তাহলে কাকু যে দামে খেলনাটা কিনেছিল তার থেকে একটু বেশি দামে তোমাকে বিক্রি করবে। তুমি তো আর পয়সা দেবে না, তোমার বাবা মা যেই দিক। কিন্তু যে দামে তুমি দিচ্ছ,
ওই কাকুকে খেলনাটা কেনার জন্য, এই খেলনাটা কিন্তু কাকু নিজে অনেক কম দামে কিনেছে, অনেক না হলেও কিছুটা তো কম দামে কিনেছে। তো তাহলে কাকুর দিক থেকে তুমি যদি চিন্তা করো, কাকু কিছু টাকা দিয়ে ওই খেলনাটা কিনেছিলেন আর কিছু টাকা দিয়ে তোমাকে খেলনাটা বেচলো। তাহলে যদি একটু বেশি টাকা দিয়ে বেচলো, তাহলে যত টাকায় বেচলো সেটা যদি যত টাকায় কিনেছিল তার থেকে বেশি হয়, আমরা বলবো লাভ হয়েছে। আবার অনেক সময় কি হয় দেখো, সব সময় যে আমরা এই ধরনের যে ব্যবসা বা দোকানপত্র সবাই লাভ করার জন্যই করে, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে আহ লোকের ক্ষতিরও সম্মুখীন হতে হয়। ধরো প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে অনেক জিনিসপত্র যেগুলো দোকানে কিনে রাখা ছিল সেগুলো ভিজে গেছে। এবার এগুলো ভিজে গেছে বলে যিনি বিক্রি করছেন তিনি জানেন যে যে দামে কিনেছিলেন সে দামে আর বেচা সম্ভব না, জিনিসগুলো ঠিক আর ভালো নেই, তাও কিছুটা কম দামে বেচে দিলে বেচতে না পারার থেকে ভালোই আর কি। তো সেটা একটু যে দামে কিনেছিলেন সে তার থেকে কম দামে বেচলেন, তাহলে হলো ক্ষতি। অর্থাৎ কোনো একটা জিনিস আমি যে দামে কিনলাম, আমি যদি তার থেকে বেশি দামে কিনি বিক্রি করি, তাহলে আমার হলো লাভ। তার থেকে কম দামে বিক্রি করলে হলো ক্ষতি, আর একই দামে বিক্রি করলে না লাভ না ক্ষতি, এই আর কি। তো এই যে পুরো ব্যাপারটা, এটা আমাদের এই শতকরার আরেকটা প্রয়োগ। এখানে শতকরাটা কোথা থেকে আসছে দেখো, শতকরাটা এই অর্থেই আসছে যে আমি বললাম যে আমি একটা জিনিস বিক্রি করে 2 টাকা লাভ করলাম। তো এই 2 টাকা লাভটা ভালো না খারাপ আমি কি করে বুঝবো দেখো, এটা বুঝতে গেলে এটাকে আমি কত দামে কিনেছিলাম তারপরে 2 টাকা লাভ করলাম সেই হিসেবে দেখতে হবে। ধরো একটা জিনিস আমি 2 কোটি টাকায় কিনেছিলাম, আর সেই 2 কোটি টাকায় কিনে শেষ অবধি 2 টাকা লাভ করলাম। আরেকটা জিনিস আমি 10 টাকায় কিনেছিলাম আর 2 টাকা লাভ করলাম। তোমরা এখানে খুব চট করেই বুঝতে পারছো যে 2 কোটি টাকা কত টাকা দিয়ে কিনলাম আর মাত্র 2 টাকা লাভ করলাম, আর 10 টাকায় কিনলাম আর 2 টাকা লাভ করলাম, কিন্তু দ্বিতীয়টাতে আমার লাভ কিন্তু তুলনায় বেশি হলো। তার কারণ কি, আমি কম টাকায় কিনেছিলাম, তাতে একই লাভ হলেও আমার যত টাকায় কিনেছিলাম তার তুলনায় লাভটা ভালো। তাহলে এই তুলনাটা আমরা কি করে করব, আমরা সাধারণভাবে যেটা করি যে সেটাকেও আমরা শতকরাতে নিয়ে আসি, অর্থাৎ 100-র উপরে। কেননা শতকরাটা একটা কি, 100 একটা তোমাকে একটা বেসিস যাকে ইংরেজিতে বলে, যে একটা তোমার যে যতটা উপর ভিত্তি করে তুমি হিসাব করবে তার একটা সাধারণ ভিত্তি দেয়, যে তুমি হয়তো 100 টাকায় কেনোনি, কিন্তু যদি 100 টাকায় কিনতে তাহলে কি হতো। তো ওই একটা সাধারণ ভিত্তি, যাতে তুমি যত টাকাতেই কিনে থাকো পুরোটাকে তুমি 100-র হিসাবে হিসাব করলে। তো ওই 100-র হিসাবে হিসাব করতে গেলে তোমাকে সেই শতকরা ব্যাপারটা চলে আসবে, অর্থাৎ আমরা লাভ আর ক্ষতির যে সাধারণ হিসাব সেটাকে আমরা 100-তে পরিণত করব। তো এবারে দেখো, এখানে আমরা কিছু সূত্র লিখেছি, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে অঙ্ক পরীক্ষার দিন সকালবেলা উঠে সূত্রগুলো মাথায় আনতে গেলে না মাথাটা ঝিমঝিম করে। তো আমি ইচ্ছা করে এই জিনিসটা, মাথা ঝিমঝিম করা জিনিসটা এখানে রেখেছি, আর তার উপরে আবার একটু ইংরেজিতে লিখেছি। তো ইংরেজিতে লেখা, কিছু কিছু চিহ্ন দিয়ে, চলরাশি দিয়ে লেখা, এসব দেখলেই মাথাটা ঝিমঝিম করে। তো এইরকম মাথা ঝিমঝিম করা যে সূত্র এরকম বইতে লেখা থাকে, তো তোমরা এসব দেখে ভাবো যে এসব আবার মনে রাখতে হবে, অঙ্ক করতে হবে। তো এই সূত্রটা কি বলো তো, এই সূত্রটা কিন্তু কিছুই না। এখানে যেটা বলা আছে, আমি একটু করে ইংরেজিতে লিখেছি এই কারণে যে দেখো আমরা তো বাংলা ভাষায় কথা বলি, বাংলায় আমরা আলোচনা করতে পছন্দ করি, কিন্তু অনেক সময় কি একই জিনিস আরেকজন ইংরেজিতে কথা বলছে, আর অনেক সময় আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ইংরেজিতে কথা বলা মানেই যেন জিনিসটা একটু বেশি কঠিন হয়ে গেল, জিনিসটা একটু বেশি গম্ভীর হয়ে গেল, তা তো নয়। এটা অঙ্ক, অঙ্কের জন্য ইংরাজি, বাংলা, হিন্দি যা কিছু তাতে কিন্তু কোনো তফাৎ হয় না। কিন্তু আমরা যদি ইংরেজিতে জিনিসটা কি বলে ন্যূনতম এটুকু জানি,
তাহলে কিন্তু আমরা বোকা বনবো না। নয়তো কেউ একটা ইংরেজিতে বললো, আমার হয়তো মনে হলো আরে বাবা ও কত কি বলছে, ও কত কি জানে, একটা ফর্মুলা বলছে, সূত্র বলছে, আমি তো জানি না। তো এখানে আমরা কি করছি দেখো, আমরা দুটো জিনিস দাম আমরা করছি। একটা হচ্ছে যে দামে আমি কিনলাম, আর একটা হচ্ছে যে দামে আমি বেচলাম। তো যে দামে আমি কিনলাম তাকে আমরা চলতি কথায় বলি কেনা দাম। কিন্তু ওই আর কি, ভাষাটাকে একটু ভালো না করলে তো লোকে খুব একটা পাত্তা দেয় না, ওই জন্য কেনা দামটা না বললে আমরা বলবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য যা, কেনা দামও তা। তাহলে সেটাকে আমাদের ইংরেজিতে আমরা বলছি কস্ট প্রাইস। এটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ কেনা দাম। আর এইটাকে ছোট করে দেখো কস্ট প্রাইস, সেটাকে সিপি, কস্টটা থেকে আমি সিটা নিলাম আর প্রাইসটা থেকে পি নিলাম। তাহলে ক্রয় মূল্যটা হলো আমার সিপি, আর যে দামে আমি বেচলাম, বেচার দাম, তাকে বলে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটাকে বলা হচ্ছে এসপি, সেলিং এর থেকে এস, পি এর থেকে প্রাইস। তাহলে যদি আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে কম হয় তাহলে হলো ক্ষতি। এই যে চার্টটা, সেখানে ওটাই বলা আছে। আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হয় তাহলে সেটা হলো লাভ। এখানে দেখো একটা জিনিস লেখা আছে, যেই লেখাটা ভুল। কেন বলো তো? এখানে তোমরা ভুলটা বার করো, এটাই আমি তোমাদেরকে এখন যে এক্সারসাইজ সেটা বলছি। দেখো এখানে কি লেখা আছে বলো তো, যে কস্ট প্রাইস বিয়োগ সেল প্রাইস, সেলিং প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানে কিন্তু লস মানে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটাকে যদি আমি হিসাব করি তাহলে এটা কত হবে বলো দেখি। ধরো আমি একটা উদাহরণ দিই, এই ক্ষতির উদাহরণটা দিই, লাভের উদাহরণটা বোঝা সহজ, ক্ষতির উদাহরণটা একটু অন্যরকম ভাবে দিলে দেখবে যে এটাও মানে ওই রকমই একই জিনিস। তো কস্ট প্রাইস, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা আর সেল প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে কস্ট প্রাইস বিয়োগ সেল প্রাইস, এটা কত বলো তো? এটা হচ্ছে 20 টাকা। কিন্তু এটা কি, এটা হচ্ছে আমার ক্ষতি হয়ে গেল, তাই না? তাহলে এটাকে আমরা প্রফিট বলবো না। এখানে যদিও আমরা প্রফিট বা লাভটা আমরা প্রথম বিচার করতে চাচ্ছি, কিন্তু এখানে আমরা লস বলে হিসাবে প্রথম হিসাবটা করছি বলে এই লেখাটা এখানে কিন্তু ভুল। এখানে আমরা একটা প্রফিট বলবো না, এটাকে আমরা বলবো লস বা ক্ষতি। তাহলে এটা হলো ক্ষতি। তাহলে আমরা কখন এই ক্ষতিটার হিসাব করব দেখো, যখন আমি যত দামে কিনেছি তার থেকে কম দামে বেচে দিয়েছি। কিন্তু আমি সাধারণভাবে কিন্তু সেটা হবে না। সাধারণভাবে কি হবে? সাধারণভাবে হবে যে আমি যদি একটা দামে কিনি, এই যেমন ধরো এই এই ছবিটা দিয়ে দেখানো আছে যে আমাদেরই এক বোন একটা দোকানে গেছে কমলা লেবু কিনতে। তো সে একটা দোকান থেকে কিনছে, ওর এক দাদার মতো একজন সে কমলা লেবুটাকে বেচছে। তো সে এই কমলা লেবুটাকে তার একটা, মানে যাকে বলে পাইকারি বাজার, পাইকারি বাজার মানে যেখানে একদম ভরে ভরে কমলা লেবু বিক্রি হয়, সেখান থেকে ও কমলা লেবু কিনে নিয়ে এসছে 100 টাকায়। ওটা হচ্ছে মার্কেট প্রাইস বলছে, মানে বাজারের পাইকারি মূল্য, আসলে ওটা ওর কাছে ক্রয় মূল্য। এবারে ও এই বোনকে ওই কমলা লেবু 100 টাকা কেজি দরে কিনে এনে 200 টাকা কেজি দরে বিক্রি করছে। দেখো কত লাভ করলো। তার মানে 1 কেজিতে ও 100 টাকা লাভ করলো। তাহলে লাভটা হলো ওখানে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেটা হলো প্রফিট বা লাভ। তাহলে আমরা চিন্তা করলাম যে আমি তাহলে জিনিসটাকে যদি এভাবে চিন্তা করি যে আমি একটা দামে কিনলাম,
তার থেকে বেশি দামে বেচতে পারলে লাভ, কম দামে বেচতে পারলে ক্ষতি। তো আমাকে এবার বার করতে হবে যে এগুলোর শতাংশ বা শতকরা কত। এটাই তো শতকরা অঙ্কের সাথে লাভ ক্ষতির যোগ। তাহলে আমরা ধরো এবারে এইটাকে একটু চলরাশির মতো করে যদি লিখি, ধরো লাভ হলো, আমরা তাহলে কি বলছি দেখো, আবার সেই আমি ঐকিক নিয়মের ছকে ফেলব যে যদি ক্রয় মূল্য হয় সিপি কস্ট প্রাইস, এটা চলরাশি, মানে এর একটা আমি নাম দিলাম খাজা গজা যা হোকের জায়গায় সিপি একটা নাম দিলাম। এটা আসলে এর একটা মান আছে, 100 টাকা যেমন আমি উদাহরণ দিয়েছিলাম। কিন্তু এইটা এরকম ভাবে লেখার সুবিধা হচ্ছে যে এই যে আমরা হিসাবটা করব, এটা 100 জায়গায় 200 300 যাই হোক, সেই মানটা এটার জায়গায় বসিয়ে দিলেই হবে। বারবার করে আমাকে নতুন ভাবে এই ছকটা তৈরি করতে হবে। তাহলে যদি ক্রয় মূল্য হয় সিপি, তবে লাভ কত? এটাকে আমি বলছি পি। পিটা কি করে হিসাব করবে না, এসপি মাইনাস সি। এটা হলো যদি ক্রয় মূল্য হয় সিপি। তাহলে যদি ক্রয় মূল্য হয় সিপি তবে লাভ হচ্ছে পি। যদি ক্রয় মূল্য হয় 1 তবে লাভ কত? পি ভাগ সিপি, তাই তো? আর যদি ক্রয় মূল্য হয় 100 তবে লাভ হচ্ছে পি ভাগ সিপি গুণ 100। আমি ঐকিক নিয়মটাই ব্যবহার করলাম। এটা হলো আমার শতকরা লাভ। তাহলে পি ভাগ সিপি গুণ 100। দেখো এটাই কিন্তু আমার এই ফর্মুলাতে এসছে। আর একইভাবে যদি ক্রয় মূল্য হয় সিপি তবে ক্ষতি কত? যদি ক্ষতি হয়, ক্ষতি হচ্ছে সিপি মাইনাস এসপি, যদি কম দামে তুমি বেচো। তাহলে আমি ওটাকে লিখি, যদি ক্রয় মূল্য হয় সিপি তবে ক্ষতি হচ্ছে এল, লস। এলটা কি? সিপি মাইনাস এসপি। তাহলে যদি ক্রয় মূল্য হয় 1 তবে ক্ষতি কত? এল ভাগ সিপি, আমি ভাগ করে দিলাম। আর যদি ক্রয় মূল্য হয় 100 তবে ক্ষতি হচ্ছে এল ভাগ সিপি গুণ 100। ঠিক আছে, এটা আমার ক্ষতির শতাংশ সূত্র বের হলো। এই সূত্রগুলো না একদম মনে রাখার দরকার নেই। আমি এটাকে দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে সূত্র মনে না রাখলেও কেন চলবে, কেননা সূত্রটা আমার সাধারণ ঐকিক নিয়ম করেই বেরোচ্ছে, এমন কিছু ম্যাজিক করে বেরোচ্ছে না। তাই যদি হয় তাহলে আমি অঙ্কগুলো ঐকিক নিয়ম করেই বার করব। কেন আমি সূত্র মনে রাখতে গিয়ে পরীক্ষার দিন চাপে পড়ে কোথায় এল সিপি এসপি সব এটা ওটার ঘাড়ে চলে যাবে? আমি জোর করে কেন মুখস্থ করব? অঙ্ক আমি একদম মুখস্থ করব না, আমি যা সাধারণ বুদ্ধিতে করব সেই হিসাবটাই আমার সূত্র। তো এই কথাটা বলে আমরা আজকে অল্প কটা লাভ ক্ষতির অঙ্ক করি, করে আবার পরের দিন ওটা এগোতে থাকবে। তো এই পাতায় 5টা অঙ্ক আছে, দেখি চলো আমরা এর কটা আজকে করতে পারি। এগুলো সোজা সোজা অঙ্ক, আমরা এটা দিয়ে শুরু করব। একজন দোকানদার একটা জিনিস বিক্রি করলেন 2500 টাকায়, আর তার মূল্য যদি 2000 টাকা হয় তাহলে তার শতকরা লাভ কত? তার মূল্য মানে কিন্তু এটা বোঝাচ্ছে ক্রয় মূল্য বা বাজার মূল্য যাই বল। তার মানে সোজা কথা, উনি 2000 টাকায় কিনে 2500 টাকায় বেচেছেন, এই তো ব্যাপার। তাহলে ওনার লাভ কত? আমরা এই 1 নম্বর অঙ্কটা তাহলে হিসাব করি। দেখো আমাকে দেওয়া আছে, দেখো একটু আমরা লিখি, জানো তো এই লেখাটার দরকার আছে। ক্রয় মূল্য এটা দেওয়া আছে, ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে লাভ কত? দেখো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই তো? এটা হলো 2500 বিয়োগ 2000 মানে 500 টাকা। এবার আমি ছকে ফেলে দেবো, আমি ফর্মুলাটা ব্যবহার করব না। ওই ফর্মুলাটা ব্যবহার করতে গেলেই ও গুলিয়ে যাবে, মাথা ঝিমঝিম করবে, এত কিছু পরীক্ষার সময় মনে রাখতে হবে, আমি ওটা করবোই না। আমি তাহলে কি করব দেখো, আমি এইভাবে চিন্তা করব যে 2000 টাকা যদি কিনতাম তাহলে আমার লাভ হতো 500 টাকা। তাহলে 2000 টাকা ক্রয় মূল্য হলে লাভ হলো 500 টাকা, ঠিক?
তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে? ওই দেখো ওই সিপিএসপি ওলা যে হিসাবটা, ওটাতেই আমি এখন সংখ্যা বসিয়ে একই হিসাব করছি। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে? 500 ভাগ 2000 গুণ 100 টাকা হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করি। দেখো এই ঐকিক নিয়মটা কিন্তু একদম মানে এত শক্তিশালী জিনিস, বাড়লে গুণ করছি, কমলে ভাগ করছি, ব্যাস কত চট করে আমার হিসাবগুলো হয়ে যাচ্ছে। এবার আমি কাটাকাটি করব। তো এখানে আমি 100 আর এখানে দুটো শূন্য কাটাকাটি করলাম। এখানে আমি একটা শূন্য আর 500 একটা শূন্য কাটাকাটি করলাম। 50 ভাগ 2 হলো 25 টাকা। তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে আমার লাভ হলো 25 টাকা। তার মানে আমার লাভ কত শতাংশ হলো? শতকরা কত? 25। কেন হলো? শতকরা মানে কি 100-র উপরে কত? 100-র উপরে কত লাভ বার করেছি বলেই এটা হলো আমার শতকরা লাভ। ঠিক আছে? তো এটা আমরা 1 নম্বর অঙ্কটা করলাম। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। আমি আগেই বলেছি এগুলো বেশ সোজা সোজা অঙ্ক, কিন্তু সোজা অঙ্ক দেখো, অঙ্কর সোজা কঠিন বলে কিছু নেই। কঠিনগুলো সোজা হয়ে যায় যদি তুমি ঠিক করে চিন্তা করতে পারো। আর সেই চিন্তা করার যে উপায়, সেটা সহজ অঙ্কই কিন্তু আমাদের শেখায়। ওই জন্য সহজ অঙ্ক দিয়েই আমরা সবসময় শুরু করি। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। একজন ব্যক্তি 8,000 টাকায় একটা টিভি কিনলেন, কিনে 10% লোকসানে বিক্রি করলেন। তার বিক্রয় মূল্য কত? মানে কত টাকায় বিক্রি করলেন? এখানে দেখো এরকম চট করে তো এই লোকসান, লোকসান মানে ক্ষতি। হ্যাঁ, তোমরা যারা এটার মানেটা জানো না, আমি একটু বলে দিলাম। তো লোকসান মানে হচ্ছে ক্ষতি। তো এই যে ক্ষতিতে উনি বিক্রি করলেন, এটা কেন করলেন? দেখো, এটা অঙ্কের হিসাবে করার বিষয় নয়, কিন্তু কিছু কারণে হতে পারে। এরকম হতে পারে যে ওনার এতটাই টাকার দরকার ছিল যে টিভিটা কেউ নিতে চাইছিল না, কোনো মতে যে নিচ্ছে তাকে উনি দিয়ে দিলেন, তাতে একটু ক্ষতি হলে ওনার হাতে কিছু টাকা এলো, এরকমও হতে পারে। তো যাই হোক, কারণটা আমার জানার এই অঙ্ক করার জন্য দরকার নেই। তো আমাকে এটা বার করতে হবে যে উনি 10%-তে ক্ষতি করে বিক্রি করলেন। 10% ক্ষতি মানে কি বলতো? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতি। দেখো, শতাংশ জিনিসগুলো না 100 দিয়ে হিসাব করা আমরা শুরু করি, কেন 100-র উপরেই এই হিসাব হয়, সে সুদই হোক, লাভ ক্ষতি হোক, যা হোক। তো 100 টাকায় যদি উনি কিনতেন, তাহলে 100 টাকার উপরে উনি 10 টাকা ওনার লোকসান বা ক্ষতি হতো, তাহলে উনি বিক্রি করতেন 10 টাকা কমে, মানে 90 টাকায়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা। এবার আমাকে বার করতে হবে 8,000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 90 ভাগ 100 টাকা। এবারে বলো তাহলে 8,000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? দেখো, আমরা কিন্তু সেই ঐকিক নিয়মে ছক করছি। 90 ভাগ 100 গুণ 8,000 টাকা। ঠিক আছে? সেই ছকে বাঁধা অঙ্ক, শুধু আমরা যদি ছকটাকে একটা লাইন লিখতে পারি যেটা অজানা, সেটা ডান দিকে, তাহলে এই অঙ্কের মধ্যে না কিচ্ছু নেই, খুব সোজা। তাহলে আমরা একে এবার কাটাকাটি করব। একটা করে শূন্য কাটাকাটি করে দিলাম। তাহলে 80 গুণ 90, তাহলে এটা কত হলো? 8 নং 72, 7,200 টাকা। তো 8,000 টাকায় উনি টিভিটা কিনেছিলেন আর 7,200 টাকায় বিক্রি করলেন। 800 টাকা ক্ষতি হলো, কিছু করার নেই, কি আর করবেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। 3 নম্বর অঙ্কটা চলো করি। একজন দোকানদার একটা টেবিল কিনলেন। কত দামে কিনলেন কিন্তু আমরা জানলাম না, কিন্তু উনি 4,200 টাকায় বিক্রি করলেন, করে তার 20% ক্ষতি হলো। এনারও সেই একই অবস্থা আর কি, চাপে পড়ে একটু কম দামে বিক্রি করে দিলেন। তাহলে টেবিলের দাম কত? মানে উনি কত দামে কিনেছিলেন, ওটাই হচ্ছে আমাকে জানতে চাওয়া হয়েছে। তো ভালো কথা, দেখো
এখানেও আমরা এই ছকে বাঁধা লিখবো। সেই লেখাটা আমরা কিভাবে লিখবো, এই বুদ্ধিটা আমরা ভাজি। দেখো, আমাকে দেখো বার করতে হবে কত দামে উনি কিনেছিলেন, তাহলে কেনার জিনিসটা আমরা ডান দিকে লিখবো। এবারে আমাকে বলা আছে 20% ক্ষতি, তার মানে যদি উনি 100 টাকায় কিনতেন তাহলে 80 টাকায় বেচতেন। সবসময় একটা কথা জেনে রাখবে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্য হিসেবে, ক্রয় মূল্যের উপরে হয়, বিক্রয় মূল্যের উপরে কিন্তু হয় না। তার মানে 20% ক্ষতি মানে উনি যদি 100 টাকায় কিনতেন তাহলে উনি 80 টাকায় বেচতেন। ঠিক আছে, এরকম নয় যে যদি উনি 100 টাকায় বেচতেন তাহলে 120 টাকায় কিনতেন, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে গেল। কেননা উনি ওটা উল্টোটা আমরা কখনো করব না, ওটা হলো লাভ। আবার যদি আমি এরকমও বলতাম, ধরো তোমাদের কোনো বন্ধু বলল যে আচ্ছা 20% ক্ষতি, তার মানে যদি আমি তোমাকে এরকম বলি যে উনি যদি 100 টাকায় বেচতেন তাহলে 80 টাকায় কিনতেন, তাহলে সেটাও তো 20 হলো। আমি বলবো না, যদি 100 টাকায় 100 টাকায় বেচতেন আর 80 টাকায় কিনতেন তাহলে তো ওটা 20 লাভ হলো। তখন তুমি বললে ঠিক আছে, আমি তাহলে উল্টো বলি, যদি উনি 100 টাকায় কিনতেন, এই 100 টাকায় বেচতেন আর 120 টাকায় কিনতেন, সেটাও তো 20 হলো। যদি 100 টাকায়, আমি যে কথাটা বলছি বা একটু শোনো, যদি আমি বলতাম যে উনি যদি 100 টাকায় বেচতেন আর 120 টাকায় কিনে থাকেন তাহলে তো বেচা দামটা কম হলো, তাহলে ওনার ক্ষতি হলো, সেটাও 20 টাকা, তাহলে সেটা চলবে না কেন? সেটা চলবে না এই কারণে যে আমি ধরে নিচ্ছি 100 টাকায় উনি বেচতেন, তাতে আমি শতকরা হিসাব করছি, ওটা আমার ভুল। আমাকে 100 টাকায় কিনলে কি হবে সেইভাবে শতকরাটা হিসাব করতে হবে। তাহলে আমার 20% ক্ষতি মানে 100 টাকায় কিনলে আমি কত দামে বেচবো, 100 টাকায় কিনলে আমি 80 টাকায় বেচবো, তবেই না আমার 20% ক্ষতি হবে। তাহলে আমি উল্টোর দিক থেকে যদি বলি যে যদি 80 টাকা বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? এটাই হচ্ছে মোদ্দা ব্যাপার। দেখো, ক্রয় মূল্য 100 ধরে আমি করছি, তাহলে যদি 1 টাকা বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য 100/80 টাকা। আর যদি 4200 টাকা বিক্রয় মূল্য হয়, কোথা থেকে এলো এটা দেওয়া আছে, তবে ক্রয় মূল্য কত? 100/80 গুণ 4200 টাকা। দেখি এটা কত আসে, আবার একটু কাটাকাটি করি চলো, লাল রং দিয়ে। এখানে 8 কে আমি এবার 2 দিয়ে করব 4, 10 কে 2 দিয়ে করব 5, আর 4 কে করব 2, 2 করলে এটা হলো 2100, তাই তো? 2100 কে আবার আমি 2 দিয়ে ভাগ করব 1050, তাহলে 1050 গুণ 5, তাহলে 5 ইন্টু 1050, 5 5 2 5 0। ঠিক আছে, তাহলে আমি 4200 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, এটাকে আমি এই টেবিলটাকে আসলে আমি 5250-এ পেয়েছিলাম। দেখো আমার হিসাবটা অন্তত ধারণা হিসেবে ঠিক আছে, যত টাকায় আমি বিক্রি করেছিলাম তার থেকে বেশি দামে কিনেছিলাম বলেই না আমার ক্ষতি হয়েছে। আচ্ছা, আর দুটো অঙ্ক আমরা আজকে করব, ছোট ছোট অঙ্ক করে আমরা আজকে এই অঙ্ক করার যে অঙ্ক কষার যে হিসাব, এই যে প্রক্রিয়া, এটা আজকের জন্য আমরা মুলতুবি রাখবো। তো আমরা 4 নম্বর অঙ্কটা করি। দেখো, সুরেশ একটা দোকান থেকে একটা সেলফোন কিনলো, মোবাইল ফোন। এটা শুনলেই তো তোমাদের একদম অত্যন্ত উত্তেজনা হয়। তোমরা যত কিছু জিনিস কিনতে পছন্দ করো তার মধ্যে বোধহয় মোবাইল ফোনের থেকে আর বড় কিছু নেই, এ দিয়ে কি না করা যায়। তো সুরেশ একটা দোকান থেকে একটা সেলফোন কিনল, এবারে ওটাকে 8400 টাকায় মহেশের কাছে বিক্রি করলো। ঠিক আছে, বিক্রি করে 12% লাভ করলো। তাহলে সুরেশ কত দামে ওটা কিনেছিল? ও কিছু দামে কিনেছিল, তারপরে ও
ও বেশি দামে মহেশের কাছে বিক্রি করলো বললেই না 12% লাভ হলো। তাহলে 12% লাভ হলো মানে ও যদি 100 টাকায় কিনে থাকে, দেখো ওই 100 টাকায় কেনাটা দিয়ে আমার শুরু করতে হবে। যদি 100 টাকায় কিনে থাকে তাহলে 112 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ 112 টাকা। আর আমার 8,400 টাকা যদি তার বিক্রয় মূল্য হয় ওই সেল ফোনটার বা মোবাইল ফোনটার, তাহলে ওর ক্রয় মূল্য কত? 100 ভাগ 112 গুণ 8,400 টাকা, এত টাকা। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি, চলো দেখি কি হয়। প্রথমে 2 দিয়ে শুরু করি। 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 1 11, 56 দুগুণে 112। এটা এই 84টাই খালি করি, দুটো শূন্য থাক, এটা হলো 42। এবারে দেখো আমি, আচ্ছা 2 দিয়ে আবার করি, 21, আর 2 দিয়ে করলে 28। এবারে আমি 7 দিয়ে করতে পারি, 4 7 28 আর 3 7 21, ঠিক আছে। আর 4 কে 100 করলে হলো 25। তাহলে আমার সবকিছু কাটাকাটি করে ওপরে এখানে রইল 25 আর এখানে হলো 300। তাহলে 3 × 25 75, আর আর দুটো শূন্য। দেখো চট করে আমি কি করে হিসাব করলাম, এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। 7,500 টাকা। তার মানে সুরেশ 7,500 টাকায় সেল ফোনটা কিনেছে বা মোবাইল ফোনটা কিনেছে, 8,400 টাকায় মহেশের কাছে বিক্রি করলো, বিক্রি করলে 12% লাভ হলো। সত্যি 12% হয় কিনা তোমরা এটাকে আবার অঙ্কটাকে রিভিশন করার সময় দেখে নিতে পারো। যদি দেখো হচ্ছে তাহলে বুঝবে যে তোমার হিসাবটা ঠিক হয়েছে। এই পাতার শেষ অঙ্কটা আমরা এখন করব, করে আমরা আজকের পাঠটাকে ইতি করব। তোমরা এত অঙ্ক হচ্ছে বলে অধৈর্য হয়ে হয়তো বসে আছো, তো চলো আরেকটা করি। অঙ্কটা যদিও বা অঙ্ক আমরা করছি, তোমাদের মনে হতে পারে যে না এটা অনেক পরিশ্রম হচ্ছে, কিন্তু অঙ্কগুলো করে মজা পাচ্ছ কিনা দেখো, বলো দেখি, যে একটা অজানা জিনিস বার করছো। একজন দোকানদার 1200 টাকায় একটা ঘড়ি কিনলেন, এবারে 25% লাভ করলেন, তা ঘড়িটা কত দামে বিক্রি করবেন? আমরা একদম শেষ বেলায় ক্লাসে চলে এসেছি বলে আমি আর তোমাদেরকে বড় বড় অঙ্ক দিয়ে সময় নষ্ট করাবো না। এটা হচ্ছে সবচেয়ে সোজা অঙ্ক। 1200 টাকায় ঘড়িটা কিনলেন আর 25% লাভ করলেন, তার মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাই তো? এটাই তো 25% লাভ। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125 ভাগ 100 টাকা। তাহলে 1200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? দেখো এইরকম হিসাব করতে জানলে তোমরা দোকান খুলতে পারবে। কেন বলো তো? যে তুমি একটা জিনিস কিনলে আর তুমি কত শতাংশতে লাভ করবে, সেটা তুমি হয়তো একটা অনেক কিছু বিচার বিবেচনা করে বার করলে। এবারে তোমাকে কত দামে বিক্রি করবে সেটা তো তোমাকে জানতে হবে। তুমি জিনিসটার গায়ে তো একটা স্টিকার ফেলবে যে এত দামে আমার ওটা বিক্রি করবো। ওটাই তো, দেখো না দোকানে গেলে স্টিকার দেওয়া থাকে বা অনেক জিনিসের ছাপা থাকে যে এত দাম। তো এই দামটা তুমি কি করে ঠিক করো? ঠিক করো কত দামে কিনেছো আর তার কত শতাংশ লাভ। সেই জন্য অঙ্কটা সোজা হলো, এটা একটা বাস্তব অঙ্ক। তো একে আমি 1200 টাকা হলে তার বিক্রয় মূল্য কত হবে, 1 টাকা হলে ভাগ হয়ে গেল, 1200 হলে আবার গুণ হয়ে গেল, সেই ঐকিক নিয়ম। আবার কাটাকাটি করি, দেখো দুটো শূন্য কেটে গেল। এবারে 125 গুণ 12, এটাকে আমরা গুণ করি, একটু তলায় তলায় লিখে যাতে ভুল না হয় রাফে। 5 12 60 শূন্য, হাতে রইল 6, 12 দুগুণে 24 আর 6 30 শূন্য, হাতে রইল 3, 12 1 12 আর 3 15, 1500 টাকা। তাহলে দেখো এই ঘড়িটা 1200 টাকায় কিনে ও 1500 টাকায় বিক্রি করলো, 25% লাভ হলো। তাহলে ও যদি ঘড়িটা, ওর যদি একটা ঘড়ির দোকান থাকে, তাহলে ঘড়ির দোকানটাতে বিক্রি করার জন্য ওই ঘড়িটার মধ্যে একটা স্টিকার লাগাবে যেখানে লেখা থাকবে দাম 1500 টাকা। তো এই বলে
আমরা আজকের এই হিসাবটা, এই হিসাব করার যে গল্প এবং অঙ্ক, সেইটা ইতি করি। আবার পরের দিন আরো কিছু অঙ্ক, সেই হিসাবের গল্প নিয়ে আমরা হাজির হব তোমাদের কাছে। আজ তাহলে এখানেই থাক।